বিরতির পর ফিরে এলাম, দেখছেন এখন বাণিজ্য। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বাধায় আটকে গেছে ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আল খামেনির হত্যার পরিকল্পনা। মার্কিন কর্মকর্তাদের বরাত দিয়ে রোববার বার্তা সংস্থা রয়টার্স এই তথ্য নিশ্চিত করে। বলা হয়, গত কিছুদিন ধরেই খামেনিকে হত্যার পরিকল্পনায় ট্রাম্পের সমর্থন আদায়ের চেষ্টা করেছে ইসরায়েল। বিস্তারিত জানাচ্ছেন নুসরাত কামাল। 1981 সাল থেকে 1989 সাল পর্যন্ত ইরানের তৃতীয় প্রেসিডেন্ট এবং তারপর থেকে দেশটির সর্বোচ্চ ধর্মীয় নেতা। 44 বছর ধরে দেশের নেতৃত্বভার কাঁধে আয়াতুল্লাহ আলী খামেনির। বার্ধক্যের ভারে নুবজ হলেও লৌহ মানবের মতোই দায়িত্ব পালনে অটল 86 বছর বয়সী এ নেতা। একের পর এক চোরাগোপ্তা হামলায় ইরানের শীর্ষ কর্মকর্তাদের হত্যার ধারাবাহিকতায় ইসরায়েলি নীল নকশার কেন্দ্রে যে খামেনিও আছেন তা বলাই বাহুল্য, কিন্তু এখনও বেঁচে আছেন তিনি। ইরান ইসরায়েল সংঘাত নজিরবিহীন রূপ নিতে থাকার মধ্যেই বার্তা সংস্থা রয়টার্সের রোববারের প্রতিবেদনে উঠে আসে, কয়েকদিন ধরেই ইরানের সর্বোচ্চ ধর্মনেতাকেও হত্যার পরিকল্পনা নিয়ে এগিয়েছে ইসরায়েল, কিন্তু ঘনিষ্ঠতম মিত্র যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বাধায় এখন পর্যন্ত থমকে আছে সে পরিকল্পনা। নাম প্রকাশে অনিচ্ছুক দুই মার্কিন কর্মকর্তার বরাতে রয়টার্স জানায়, খামেনিকে হত্যার পরিকল্পনায় ভেটো দিয়েছেন ট্রাম্প। প্রশাসনের জ্যেষ্ঠ এক কর্মকর্তা জানান, কোনো মার্কিন নাগরিককে ইরান হত্যা করেনি এবং যতক্ষণ পর্যন্ত এমন কিছু না ঘটছে ততক্ষণ পর্যন্ত ইরানের রাজনৈতিক নেতৃত্বে আঘাত হানার বিষয়ে কথাই বলতে চায় না যুক্তরাষ্ট্র। জানা যায়, ইরানের পরমাণু কর্মসূচি বন্ধে দেশটিতে ইসরায়েল বড় পরিসরে হামলা শুরু করার পর থেকেই ইসরায়েলি কর্মকর্তাদের সাথে অব্যাহত যোগাযোগ রেখে চলেছেন মার্কিন কর্মকর্তারা। এর মধ্যেই তারা জানতে পারেন যে ইরানের সর্বোচ্চ নেতাকে হত্যার সুযোগ পেয়েছে ইসরায়েলি গোয়েন্দারা, কিন্তু তৎক্ষণাৎ সে পরিকল্পনা বাতিল করে দেন ট্রাম্প। ট্রাম্প নিজেই ইসরায়েলকে এ বার্তা দিয়েছেন কি না তা এখনও স্পষ্ট নয়, কিন্তু ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনইয়ামিন নেতানিয়াহুর সাথে যে নিয়মিত আলাপ চলছে ট্রাম্পের, সেটি নিশ্চিত করেছেন মার্কিন কর্মকর্তারা। এ খবর প্রকাশের পরপরই ফক্স নিউজকে দেয়া সাক্ষাৎকারে নেতানিয়াহু জানান, ইসরায়েলি হামলায় ইরানের শাসক গোষ্ঠীর শীর্ষ পর্যায়ে পরিবর্তন অসম্ভব নয়। We can't have the world's most dangerous regime have the world's most dangerous weapons. We're protecting ourselves, but by doing so, we're protecting many others. Could certainly be the result because the Iran regime is very weak. ইসরায়েলি আগ্রাসনের মুখে ইরানের পরমাণু কর্মসূচির বিষয়ে থমকে যাওয়া ওয়াশিংটন তেহরান আলোচনা নতুন করে শুরু করার বিষয়ে আশাবাদী মার্কিন প্রেসিডেন্ট। শুক্রবার থেকে ইরান জুড়ে বিভিন্ন পরমাণু গবেষণা কেন্দ্র, সামরিক স্থাপনা ও আবাসিক ভবনে ইসরায়েলি হামলায় প্রাণ যায় 6 পরমাণু বিজ্ঞানী এবং শীর্ষ 4 সামরিক কর্মকর্তা সহ শতাধিক মানুষের। 1 বছর আগেই চোরাগোপ্তা হামলায় হেলিকপ্টার ভূপাতিত করে ইরানের তৎকালীন প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসিকেও হত্যা করে ইসরায়েল। নুসরাত কামাল, এখন বিশ্ব। ইসরায়েলি আক্রমণে রোববার ইরানের গোয়েন্দা প্রধান মোহাম্মদ কাজেমি ছাড়াও 2 জেনারেল নিহতর পর সোমবার পাল্টা আক্রমণের তীব্রতা আরও বাড়িয়েছে ইরান। তেল আবিব ও জেরুজালেম সহ ইসরায়েলের দখলকৃত অন্তত 4টি এলাকায় ভয়াবহ ক্ষেপণাস্ত্র হামলা চালাচ্ছে তেহরান। এমনকি প্রতিশোধ না নেওয়া পর্যন্ত ইসরায়েলের সঙ্গে যুদ্ধবিরতির নিয়ে কোনো আলোচনা করতে চায় না বলেও সাফ জানিয়েছে ইরান। এদিকে নেতানিয়াহু বলছে, তাদের আক্রমণ ইরানের শাসক গোষ্ঠীর পরিবর্তন ডেকে আনতে পারে, আর ট্রাম্প বলছেন কখনো কখনো যুদ্ধ করেই সমস্যার সমাধান করতে হয়। তহিদুর রহমান জানাবেন বাকিটা। চতুর্থ দিনে গড়িয়েছে ইরান ইসরায়েল সংঘাত। ইসরায়েলি হামলার প্রতিশোধ নিতে একের পর এক পাল্টা আক্রমণ চালাচ্ছে তেহরান। রোববার বন্দর নগরী হাইফার পর সোমবার রাত থেকে তেল আবিব ও জেরুজালেম সহ বেশ কয়েকটি জায়গায় বৃষ্টির মতো ক্ষেপণাস্ত্র ছুড়ছে ইরান। নজিরবিহীন এসব হামলায় হতাহত ও ক্ষয়ক্ষতি বাড়তে থাকায় টালমাটাল পরিস্থিতির মধ্য দিয়ে সময় পার করছে ইসরায়েল। পুরো ইসরায়েলে জারি রয়েছে সতর্কতা। খোদ ইসরায়েলের সেনা প্রধানও স্বীকার করেছেন, ইরানে চালানো হামলার জন্য যে এভাবে মূল্য দিতে হবে তা আগে থেকেই জানা ছিল তাদের। এই অবস্থায় জনগণকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছে ইসরায়েলি সেনাবাহিনী। হুমকি দিয়েছে আক্রমণ আরও জোরালো করার।
সংঘাতের সময় নিরাপত্তার দিক বিবেচনায় ফিলিস্তিনিদের অধিকৃত অঞ্চল ও ইসরায়েলের গুরুত্বপূর্ণ এলাকা ছেড়ে যেতে সাধারণ ইসরায়েলিদের সতর্ক করেছে ইরান। هشدارهای پیش رو برای روزهای آینده شما سرزمین‌های اشغالی را ترک کنید چرا که به طور قطع در آینده برای شما قابل سکونت نخواهد بود। এদিকে ইরানে চালানো ইসরায়েলি আক্রমণেও বাড়ছে প্রাণহানি ও ক্ষয়ক্ষতি। রোববারের হামলায় আইআরজিসির গোয়েন্দা প্রধান মোহাম্মদ কাজেমি ছাড়াও 2 জেনারেল নিহত হয়েছেন। এছাড়াও পররাষ্ট্র মন্ত্রণালয়ের ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানিয়েছে তেহরান। এমন তীব্র সংঘাত উত্তেজনার মধ্যে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বলেছেন, ইসরায়েলি বাহিনীর অভিযান ইরানের শাসক গোষ্ঠীর পরিবর্তন ডেকে আনতে পারে। ফক্স নিউজে দেয়া এক সাক্ষাৎকারে এমন মন্তব্য করেন তিনি। I think it's basically left with two things. It's plans to have atomic bombs. 80% of the people will throw these theological thugs out. সংঘাত উত্তেজনা কমাতে যুক্তরাষ্ট্র কোনো ভূমিকা নিচ্ছে কিনা সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, কখনো কখনো যুদ্ধ করেই সমস্যার সমাধান করতে হয়। তবে ইরান ইসরায়েল চুক্তিতে পৌঁছাবে বলেও আশা প্রকাশ করেন তিনি। I think it's time for a deal and we'll see what happens, but sometimes they have to fight it out, but we're going to see what happens. এদিকে প্রতিশোধ নেওয়ার আগ পর্যন্ত ইসরায়েলের সঙ্গে যুদ্ধবিরতি আলোচনা করতে চায় না বলে মধ্যস্থতাকারী দেশ ওমান এবং কাতারকে সাফ জানিয়ে দিয়েছে ইরান। শুক্রবার থেকে এখন পর্যন্ত ইসরায়েলি হামলায় ইরানে প্রাণহানি বেড়ে দাঁড়িয়েছে 224 জনে এবং আহত 12 শতাধিক। এছাড়া ইরানের হামলায় ইসরায়েলে নিহত কমপক্ষে 14 এবং আহত প্রায় 400। তৌহিদুর রহমান, এখন বিশ্ব। দেশে আবারও করোনা সংক্রমণ, আর এতেই নড়ে চড়ে বসেছে স্বাস্থ্য বিভাগ। প্রস্তুতি নিচ্ছে সম্ভাব্য ঝুঁকি কমানোর। স্বাস্থ্য অধিদপ্তর বলছে এখন তাদের হাতে 31 লাখ টিকা মজুদ আছে, আর এর মধ্যে 17 লাখ টিকার মেয়াদ শেষ হবে আগামী আগস্টে, আর বাকি 14 লাখের মেয়াদ শেষ হবে সেপ্টেম্বরের মধ্যে। আর এরই মধ্যে গর্ভবতী, বয়স্ক, বিভিন্ন রোগে আক্রান্ত ও 1 বছরের আগে যারা টিকা নিয়েছেন সে সমস্ত মানুষদের টিকা গ্রহণের আহ্বান জানিয়েছে স্বাস্থ্যের মহাপরিচালক। বাকিটা জানাচ্ছেন মুজাহিদ শুভ। টানা 313 দিন পর একজন ও 686 দিন পর একদিনে কোভিডে 2 জনের মৃত্যুতে কিছুটা হতচকিত দেশের মানুষ। মূলত টিকা নেয়ার প্রবণতা বাড়ার সাথে সাথেই কমে এসেছিল কোভিডে মৃত্যুর হার। বছর পেরিয়ে নতুন করে সংক্রমণ ও মৃত্যুর পর আলোচনায় এসেছে মজুদ টিকা ও তা গ্রহণে মানুষের আগ্রহের বাস্তবতা। স্বাস্থ্য অধিদপ্তর বলছে এখন তাদের হাতে 31 লাখ টিকা মজুদ আছে, যার মধ্যে 14 লাখ অধিদপ্তরে এবং প্রায় 17 লাখ সারা দেশের সিভিল সার্জন অফিসে সংরক্ষিত আছে। তবে হতাশার খবর হলো 17 লাখ টিকার মেয়াদ শেষ হবে আগামী আগস্ট মাসের মধ্যে, বাকি 14 লাখেরও মেয়াদ শেষ হবে সেপ্টেম্বরের মধ্যে। 2024-25 সালের জন্য যে ওমিক্রন ভেরিয়েন্ট টিকা সেটা দিতে, কিন্তু সেই টিকা মাত্র ইউএসএতে বোধহয় এই বছরই আসলো এবং অন্য কোনো দেশে আসছে বলে আমার জানা নেই। তো সেটা আমাদের দেশে আসতে সময় লাগবে। WHO বলছে যদি নতুন টিকা না থাকে পুরনো টিকা দেওয়া যাবে এবং সেই টিকাটা ডিজিজ সিভিয়ারিটিটা কমায় আনবে, রোগের যে সিভিয়ার হয়ে যায় সেটার মাত্রাটা কমায় আনবে। কোভিডের নতুন সাব ভ্যারিয়েন্টের বিপক্ষে মজুদ থাকা টিকা শতভাগ কার্যকরী না হলেও এটি অনেকটাই সুরক্ষা দেবে বলে মনে করছেন বিশ্লেষকরা। বিশেষ করে গর্ভবতী, বয়স্ক, বিভিন্ন রোগে আক্রান্ত ও 1 বছরের আগে টিকা নেয়া মানুষকে টিকা গ্রহণের আহ্বান জানিয়েছেন স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক। পুরাতনদের মধ্যে যাদেরকে দেওয়া জরুরি তাদের মধ্যে হচ্ছে অ্যাবভ 60 ইয়ার্স, যারা রিস্ক পেশেন্ট হিসেবে আমরা ধরে রাখি তাদেরকে 6 মাস পরে আরেকটা ডোজ দেওয়া উচিত। আর যারা ধরেন অ্যাডাল্ট কিন্তু আগে ভ্যাকসিন নিয়েছে এই গ্রুপ, কিন্তু তাদের কোমরবিডিটিস রয়েছে, যারা সরাসরি কোভিড পেশেন্টের সাথে কাজ করেন, আর রিসেন্ট প্রেগনেন্সি হইলে প্রতি প্রেগনেন্সিতে একটা করে ডোজ নিতে হবে। এখন গ্রহণ না করলেও কোভিড পরিস্থিতি আরও খারাপ হলে টিকার চাহিদা বাড়বে। সেই বাস্তবতায় নতুন ভ্যারিয়েন্টের বিপক্ষে কার্যকরী টিকা আনতে এখনই পদক্ষেপ নেবার তাগিদ বিশেষজ্ঞদের। সংক্রমণ যদি বাড়তেই থাকে তাহলে তো আনতে হবে, আর সংক্রমণ যদি এখনই কমে যায় তাহলে হয়তো আমাদের অল্প টিকা আনলেই চলবে। টিকা তো আনতেই হবে, টিকাবিহীন অবস্থা থাকা যাবে না। সে যদি এটার মেয়াদ শেষ হয়ে গিয়ে থাকে অবশ্যই টিকা মজুদ রাখতে হবে আমাদের। কিন্তু টিকা নিলেও কিন্তু সংক্রমণটা হতে পারে, যে সংক্রমণ হলে কিন্তু তার গুরুতর অবস্থা হবে না। উপসর্গ প্রকাশ পেলেই পরীক্ষা, আর 60 বয়স্কদের হাতে থাকা টিকা নিকটতম কেন্দ্র থেকে জরুরি ভিত্তিতে নেবার আহ্বান বিশেষজ্ঞদের, কারণ 6 মাস পর থেকেই কোভিডের বিরুদ্ধে সুরক্ষা কমতে থাকে টিকার। মুজাহিদ শুভ,
এখন ঢাকা। চট্টগ্রামে নতুন করে আরও 9 জনের করোনা শনাক্ত হয়েছে। গেল এক সপ্তাহে আক্রান্ত হয়েছেন 18 জন। চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে করোনা চিকিৎসার সার্বিক বিষয় পরিদর্শন করছেন মেয়র শাহাদাত হোসেন। বিস্তারিত জানাতে যুক্ত হচ্ছি সহকর্মী ফাইসাল করিমের সাথে। ফাইসাল, করোনা রোগীদের চিকিৎসায় হাসপাতাল কর্তৃপক্ষের প্রস্তুতি কেমন দেখতে পাচ্ছেন, আর করোনা পরীক্ষায় কিটের সংকট রয়েছে কিনা আপনার মাধ্যমে জানতে চাই। অনেক চট্টগ্রামের যিনি মেয়র আছেন তিনি কিছুক্ষণ পরে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল পরিদর্শন করবেন। এখানে যে ওয়ার্ডটি চালু করার কথা রয়েছে, এখানে যে পরীক্ষাগার রয়েছে সেগুলো তিনি পরিদর্শন করবেন এবং প্রস্তুতিটা যাচাই বাছাই করবেন। এবং গতকালকেও একটি বৈঠক হয়েছে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে। সেখানে চট্টগ্রাম মেডিকেল কলেজ থেকে সার্বিক প্রস্তুতির বিষয়ে সভা হয়েছে। তারা শীঘ্রই ওয়ার্ড চালু করবেন এবং আমরা যেটি জেনেছি যে নতুন করে 9 জন আক্রান্ত হওয়ার খবরে কিছুটা উদ্বেগ বেড়েছে এবং আমরা দেখেছি মোট এ পর্যন্ত 18 জন করোনা রোগী পাওয়া গেছে 8 দিনের ব্যবধানে। এবং চট্টগ্রামে মহানগরে আসলে অধিকাংশ রোগী পাওয়া যাচ্ছে, বিশেষ করে পরীক্ষা যেহেতু এখানে বেশি হয়েছে। মোট 150 জন পরীক্ষা থেকে 9 জন নতুন করে পাওয়া গেছে এবং চট্টগ্রামে এই টোটাল মোট 18 জনের মধ্যে কিন্তু মোট 9 জন যারা পেয়েছেন তাদের মধ্যে কিন্তু 8 জনই মহানগরের। এবং আমরা যেটি জানি যে চট্টগ্রামের 2টি হাসপাতালকে ইতিমধ্যেই করোনা ওয়ার্ড চালু করা হয়েছে। চট্টগ্রামের যেটা জেনারেল হাসপাতাল রয়েছে এবং চট্টগ্রাম সিটি কর্পোরেশনের যেটি মেনন হাসপাতাল রয়েছে সেটিকে করোনা রোগীদের জন্য ডেডিকেটেড করা হয়েছে। এবং আমরা যেটি দেখেছি গতকাল সেখানে 3 জন রোগী ভর্তি হয়েছেন, যাদের মধ্যে একজনের অবস্থা কিছুটা আশঙ্কাজনক। এবং যেই হাসপাতালটি রয়েছে জেনারেল হাসপাতাল, সেখানে অক্সিজেনের সরবরাহ থেকে শুরু করে বেডগুলো প্রস্তুত রাখা হয়েছে 25 শয্যার। এবং সেখানে কিছু যন্ত্রপাতির সংকট আছে এবং চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালেও কিছু যন্ত্রপাতির সংকট আছে, সেগুলোর জন্য প্রস্তুতি চলছে এবং কিটের কোনো সংকট কিন্তু এখন সেভাবে নেই। তো সব মিলিয়ে চট্টগ্রাম কিন্তু এখনও প্রস্তুতির পর্যায়ে আছে যেই করোনা ছড়িয়ে পড়ছে সেটির জন্য। অনেক চট্টগ্রাম থেকে সবশেষ খোঁজখবর জানানোর জন্য করোনার যে যুক্ত ছিলেন সহকর্মী ফাইসাল করিম। এদিকে ডেঙ্গুর অন্যতম হটস্পট বরগুনায় গত 24 ঘন্টায় আক্রান্ত হয়ে 79 জন হাসপাতালে ভর্তি। তাই বর্জ্য ব্যবস্থাপনা ও মশক নিধনে উদ্যোগ নিয়েছে জেলা প্রশাসক। এ নিয়ে আরও জানাতে বরগুনা থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী জিয়াদ মাহমুদ। জিয়াদ, আপনার মাধ্যমে জানতে চাই, হাসপাতালে ডেঙ্গু আক্রান্ত যে রোগীগুলো তাদের চাপ কেমন দেখতে পাচ্ছেন, আর কতদিন ব্যাপী এই পরিচ্ছন্নতা অভিযান চলবে? অনেক হাসপাতালে ডেঙ্গু রোগীর যে চাপ সেটি কিন্তু বেড়েই চলেছে এবং আপনাকে জানিয়ে রাখি গতকাল পর্যন্ত বরগুনায় মোট 1838 জন আক্রান্তের কথা আমরা জেনেছি এবং গতকাল পর্যন্ত 24 ঘন্টায় নতুন করে 74 জন আক্রান্ত হয়েছে। এবং ডেঙ্গুর যে প্রাদুর্ভাব প্রকোপ, সেই প্রকোপ কিন্তু বেড়েই চলছে, কমছে না কিছুতেই। তাই বরগুনা জেলা প্রশাসক গতকাল এসেছিলেন, হাসপাতাল পরিদর্শন করেছেন এবং তারপর থেকেই তারা পদক্ষেপ নিয়েছেন পরিচ্ছন্নতা অভিযানের। এই পরিচ্ছন্নতা অভিযানে একই সাথে মাঠে পর্যায়ে কাজ করছে বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠন। আমরা দেখতে পাচ্ছি যে বিডি ক্লিনের কর্মীরা তারা কিন্তু এখন পরিচ্ছন্নতা কার্যক্রম করছে, সেই সাথে পৌরসভার যারা পরিচ্ছন্নতা কর্মী রয়েছেন তারাও কাজ করছেন। কেননা এই মুহূর্তে পরিষ্কার পরিচ্ছন্নতা এবং সচেতনতার কোনো বিকল্প নেই বলছেন বিশেষজ্ঞরা। এবং একটি বিষয় যে আজকেও সকালে আমরা দেখেছি বৃষ্টিপাত এবং এখন কিন্তু মোটামুটি এক ধরনের ভ্যাপসা গরম আছে, যেটি ডেঙ্গু এডিস মশার যে বংশবিস্তার, সেই বংশবিস্তারে সহায়ক। তো জলবায়ুগত পরিবর্তনের যে প্রভাব, সেই প্রভাব এড়াতে এবং পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে, নিজেদের সচেতন রাখতে এখানকার যারা মাঠ পর্যায়ে স্বেচ্ছাসেবী কর্মী রয়েছেন কিংবা জেলা প্রশাসন রয়েছেন তারাও সোচ্চার হচ্ছেন। এখন আমরা দেখেছি যে বিভিন্ন স্থানগুলোতে যে বর্জ্য নিষ্কাশন ব্যবস্থা কিংবা এই যে জলাবদ্ধতা অপসারণে কিন্তু এখানকার যারা কর্মী রয়েছেন কিংবা প্রশাসন রয়েছেন তারা এই মুহূর্তে বেশ কাজ করছেন। যদিও বছরের শুরুতে যখন বিশেষজ্ঞরা সতর্ক করেছিল যে বর্ষা মৌসুমের আগেই বরগুনায় ডেঙ্গুর প্রাদুর্ভাব বাড়তে পারে, তারপরে কিন্তু প্রশাসনের তেমন উদ্যোগ ছিল না। তো এখন যেহেতু কাজ তারা শুরু করেছেন, এটি যদি চলমান থাকে তাহলে কিন্তু বরগুনার ডেঙ্গুর প্রকোপ কিছুটা কমিয়ে আনা যেতে পারে বলে মনে করছেন অনেকেই। এদিকে হাসপাতাল কর্তৃপক্ষ রোগীর ভিড় সামলাতে তাদের হিমশিম খেতে, কেননা হাসপাতালে যারা আসছেন, রোগী যারা আসছেন তাদের সাথে 3 জন 4 জন করে স্বজন আসছেন, যে কারণে কিন্তু একটা বিড়ম্বনায় পড়তে হয় চিকিৎসকদের। আর একটি বিষয় যে বরগুনায় আক্রান্ত হয়ে সরকারি হিসেব মতে 5 জনের মৃত্যু হয়েছে এবং যদিও বেসরকারি হিসেবে সেই সংখ্যা কিন্তু 10 জনের বেশি। গতকালও 3 বছরের এক শিশু ঢাকা নেয়ার পথে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে মারা গেছে। তো এখন একমাত্র পদক্ষেপ নেওয়া যে সচেতনতা এবং পাশাপাশি যে ড্রেনেজ বর্জ্য ব্যবস্থাপনা পরিষ্কার পরিচ্ছন্ন
পরিচ্ছন্নতা রাখলেই ডেঙ্গুর প্রকোপ কিছুটা কমে আসতে পারে বলে মনে করছেন সচেতন মহল। তো এই ছিল বরগুনা থেকে আমার কাছে সবশেষ তথ্য। বরগুনা থেকে বর্জ্য ব্যবস্থাপনা ও ডেঙ্গু পরিস্থিতির সবশেষ খোঁজখবর রাখছিলেন জিয়াদ মাহমুদ। কেবল নামেই মাদারীপুরের ডাসার উপজেলা, সরকারি সেবা দেওয়ার মতো নেই কাঙ্ক্ষিত জনবল আর অবকাঠামো, এমনকি নেই স্বাস্থ্যসেবা নিশ্চিতে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স। ভূমির জটিলতা নিরসনে এসি ল্যান্ডের কার্যালয়, নির্বাচন অফিস ও সাব রেজিস্ট্রার অফিস সহ গুরুত্বপূর্ণ 16টি দপ্তর। আর এতে করে সরকারি সেবা পেতে চরম ভোগান্তিতে উপজেলাবাসীর। বাকিটা জানাচ্ছেন মনিরুজ্জামান। এটি একটি শিক্ষা প্রতিষ্ঠানের একাডেমিক ভবন। এই ভবনের মধ্যেই ডাসার উপজেলা পরিষদের সব ধরনের কার্যক্রম পরিচালনা করা হয়। আমরা এই ভবনের ভিতর ঢুকে দেখব কি ধরনের সেবা প্রদান করা হচ্ছে। উপজেলা ঘোষণার পর কেটে গেছে 4 বছর। এই ভবনে খুঁড়িয়ে খুঁড়িয়ে চলছে উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ের কার্যক্রম। দপ্তরগুলোর মধ্যে মাত্র 6টি দপ্তরের কার্যক্রম চলমান থাকার কথা ইউএনও জানালেও ভবনের কক্ষগুলো অধিকাংশই তালাবদ্ধ। নামফলক টাঙানো থাকলেও নেই কর্মকর্তার নাম। ডেস্ক থাকলেও দায়িত্বপ্রাপ্ত ব্যক্তিদের খুঁজে পাওয়া যায়নি। 15 জন কর্মচারীর কাজ চলছে মাত্র 4 জন দিয়ে। এতে ভোগান্তিতে কর্মকর্তা কর্মচারীরা। অফিস সহকারী লেভেলের আছি, থাকার কথা আমাদের 8 জন, সেখানে আমরা আছি 3 জন। 3 জন আমরা কাজটা করতেছি। আর চতুর্থ শ্রেণী যারা আছে তাদের থাকার কথা 7 জন, সেখানে আমাদের এখানে আছে 1 জন। এই ডাসার উপজেলাটা একেবারে সম্পূর্ণ কৃষিভিত্তিক। তা সেক্ষেত্রে একজন উপজেলা কৃষি কর্মকর্তা যদি থাকতেন, বোর্ডের যে বরাদ্দগুলি থাকে সেইগুলি আসতো, সেক্ষেত্রে আমাদের এই কার্যক্রমও অনেক ভালোভাবে গতিময় হইতো আর কি। শফিক আল মামুন ডাসার উপজেলার মাঝপাড়া গ্রামের বাসিন্দা। জমি সংক্রান্ত জটিলতায় এসেছিলেন উপজেলায়, তবে উপজেলা ভূমি অফিস না থাকায় সেই সেবা না পেয়েই ফিরতে হয়েছে তাকে। দোকানে বসে কাগজপত্র গুছিয়ে আবারও যাত্রা সেই পুরনো উপজেলা কালকিনিতে। দুর্ভোগটা কিন্তু রয়ে গেছে, যদিও এখানে উপজেলা হয়েছে, কিন্তু উপজেলার যে মেইন যে প্রেক্ষাপট সাব রেজিস্ট্রার এবং অ্যাসিস্ট্যান্ট অফিস সেটা নেই। এটা জনগণের জন্য আসলে খুবই ভোগান্তি। মামুনের মতো সরকারের নানামুখী সেবা থেকে বঞ্চিত ডাসারবাসী। প্রত্যন্ত অঞ্চলে উপজেলা ঘোষণায় একসময় যারা খুশি হয়েছিল তারা এখন ক্ষুব্ধ। বছরের পর বছর কেটে গেলেও উপজেলাবাসীর স্বাস্থ্যসেবা নিশ্চিতে নির্মাণ হয়নি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স। এছাড়া জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর, কৃষি, ফায়ার সার্ভিস, প্রাণী সম্পদ ও মহিলা বিষয়ক অধিদপ্তর সহ গুরুত্বপূর্ণ দপ্তর না থাকায় অন্য উপজেলায় সেবা নিতে গিয়ে নানান বিড়ম্বনায় আর ভোগান্তিতে ক্ষুব্ধ উপজেলাবাসী। আমাকে দাঁড়িয়ে কাছে কোনো ছাড়া হাসপাতাল নেই, উপজেলাতে হইলো আর কোনো দাম আছে মুখ। ইনভেস্টিগেশন পাঠাইছে 5 ফুটের, সেটা গেছে কালকিনি। সে কালকিনি থেকে ইনভেস্টিগেশন আসবে ডাসা থেকে আবার খোঁজ করিয়া সে পাঠাবে কালকিনি, তারপরে আমার এটা মানে সলভ হবে। অনেক কষ্ট, অনেক সময় নষ্ট, অনেক টাকা ভাড়া যায়, কিন্তু আমাদের ডাসার উপজেলা হয়েছে, আমাদের একটা সোনালী ব্যাংক ওই জায়গায় নাই। ব্যাংকিং সুবিধা, ব্যাংকিং টাকা তুলতে হবে, যাও কালকিনি। প্রায় 4 বছর হয়ে গেল, এখনো এই উপজেলার কাজকর্ম শুরু হচ্ছে না। শুধু উপজেলাবাসীর নয়, ভোগান্তিতে কর্মকর্তা কর্মচারীরাও। বিষয়টি স্বীকার করে সমস্যা সমাধানে আশ্বাস দিচ্ছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা। সবকিছুই তো শুরু থাকে, এটাও শুরু হয়েছে, পর্যায়ক্রমে সবকিছুই হবে, হয়তো একটু সময় লাগবে। আপনি জানেন যে আমাদের বেশ কিছু সীমাবদ্ধতা রয়েছে, তো আমরা চেষ্টা করছি সকল সীমাবদ্ধতাকে অতিক্রম করে যেন নাগরিক যে সুবিধাগুলো আছে সেগুলো যেন দ্রুত নিশ্চিত করা যায়, এবং একের পর এক এজন্য উদ্যোগ গ্রহণ করা হয়েছে, কার্যক্রম চলমান আছে। উপজেলার নিজস্ব অবকাঠামো নির্মাণ আর দপ্তরগুলোর কার্যক্রম শুরু করা গেলে অর্থনৈতিক জরিপে দেশের সবচেয়ে দরিদ্রতম এই উপজেলাবাসীর সরকারি সেবা নিশ্চিত করা সম্ভব বলছেন সংশ্লিষ্টরা। 5টি ইউনিয়ন নিয়ে 76.8 বর্গ কিলোমিটার এলাকার এই ডাসার উপজেলা 2021 সালে ঘোষণা করা হয়। এই উপজেলায় প্রায় 72,000 লোকের বসবাস। কাজী মনিরুজ্জামান, এখন ডাসার মাদারীপুর। রাঙামাটির পরিচিতি মূলত পর্যটন নগরী হিসেবে, তবে শহরের ঢোকার পথেই রয়েছে পৌরসভার ময়লার ভাগাড়, যেখানে নিয়মিত ময়লা ফেলায় কাপ্তাই লেক সহ দূষিত হচ্ছে আশেপাশের পরিবেশ।
আধুনিক বর্জ্য ব্যবস্থাপনা নিশ্চিত সহ ময়লার ভাগাটি অন্যত্র সরিয়ে নেওয়ার দাবি জানিয়ে আসছেন স্থানীয়রা। আর দ্রুত ব্যবস্থা নেওয়ার আশ্বাস পৌর কর্তৃপক্ষের। বিস্তারিত জিয়াউর রহমান জুয়েলের প্রতিবেদনে। সারা বছরই দেশের নানা প্রান্ত থেকে নিসর্গপ্রেমী ও ভ্রমণ পিপাসুরা আসেন রাঙামাটিতে। নৈসর্গিক দৃশ্য যত মনোরমী হোক, শহরের বর্জ্য ব্যবস্থাপনায় লাগেনি আধুনিকতার ছোঁয়া। শহরের প্রবেশমুখে ময়লার ভাগার প্রতিনিয়ত দূষিত করছে পরিবেশ। এর সাথে প্রতিনিয়তই যোগ হচ্ছে হাসপাতালের বর্জ্য, আর এসব বর্জ্য মিশেছে কাপ্তাই লেকের পানিতে, যা ভয়াবহ হুমকিতে ফেলছে জীববৈচিত্র্যকে। ভাগাড়ের দুর্গন্ধে অতিষ্ঠ নগরবাসীর জীবন। দুপুরেও খেতে পারি না, আর সন্ধ্যেবেলাও খেতে পারি না। একটা মেহমান আসলে বসার জায়গাও দিতে পারি না গন্ধের জন্য। দুর্গন্ধের জন্য পড়ালেখা করতে পারে না, বাসা থাকতে পারে না, অসুস্থ হয়ে পড়ে খাইতে পারি না ভালো করে। এখানে হাসপাতালের বর্জ্য থেকে আরম্ভ করে শহরের সমস্ত মরা জিনিসগুলো এখানে ফেলা হয়। আমরা চাচ্ছি এখান থেকে যাতে ডাম্পিংটা সরানো হয়। পৌর কর্মকর্তা জানান, খুব দ্রুতই ভাগাড়টিকে স্থানান্তর করা হবে। এমনকি ভাগাড়টিতে আধুনিক বর্জ্য ব্যবস্থাপনা নিশ্চিত করে নতুন আয়ের খাত তৈরির পরিকল্পনা রয়েছে। ডাম্পিং করা হচ্ছে, যে মালগুলো ফেলা হচ্ছে বর্জ্য পদার্থ, ওগুলো ডাম্পিং করে তাতে আমরা সার হিসেবে তৈরি করতে পারি, করে বিভিন্ন যে আমরা সাপ্লাই দিতে পারি, তারও কিন্তু কিছু হচ্ছে। এই ডাম্পিং স্টেশনের বিষয়টা আমাদের নজরে এসেছে এবং নাগরিক সমাজ থেকেও আমাদেরকে বলা হয়েছে। আমরা জায়গা দেখছি এবং আমাদের যে মাসিক মিটিং সেখানে আলোচনা করছি। একটা ভালো জায়গা পেলে আমরা যত দ্রুত সম্ভব চিন্তা ভাবনা করছি এটা স্থানান্তর করার জন্য। এই খোলা স্থানে ময়লা আবর্জনা ফেলায় জীববৈচিত্র্য সহ নষ্ট হচ্ছে পরিবেশের ভারসাম্য। বাতাস ও পানির মাধ্যমে ছড়িয়ে পড়ছে রোগ জীবাণু। তাই পরিবেশ ও জনস্বাস্থ্য সুরক্ষায় আধুনিক বর্জ্য ব্যবস্থাপনা নিশ্চিত করে ময়লার ভাগাড়টি অন্যত্র সরিয়ে নেওয়ার দীর্ঘদিনের দাবির দ্রুত বাস্তবায়ন চান রাঙামাটিবাসী। জিয়াউর রহমান জুয়েল, এখন রাঙামাটি। আবারও দেশের বাইরের খবর। এবার নুসুক অ্যাপে অনুমোদিত হোটেল বুকিং ছাড়া মিলবে না ওমরা ভিসা। হজ শেষে ওমরার মৌসুম শুরু হতে না হতেই নতুন এই নীতিমালা দিয়েছে সৌদি সরকার। বলা হচ্ছে, ওমরা যাত্রীদের নিবন্ধিত আবাসন আর সাথে নিরাপত্তা নিশ্চিতে নীতিমালা আরও কঠোর করেছে রিয়াদ। বিস্তারিত জানাচ্ছেন নুসরাত কামাল। মুসলিম বিশ্বের সবচেয়ে বড় মিলন মেলা পবিত্র হজ শেষ হওয়ার পরপরই গেল 10 জুন থেকে ওমরাহ ভিসা চালু করে সৌদি আরব। নতুন মৌসুমে বিদেশি ওমরা যাত্রীরা মক্কায় পৌঁছাতে শুরু করেন তার পরদিন থেকেই। সৌদি হজ ও ওমরা মন্ত্রণালয় জানিয়েছে, নতুন মৌসুমের শুরু থেকেই অনুমোদিত হোটেল বুকিং ছাড়া ওমরা ভিসা পাবেন না কোনো বিদেশি মুসলিম। এজন্য সৌদি সরকারের কেন্দ্রীয় ডিজিটাল গেটওয়ে নুসুক মাসারে অস্থায়ী আবাসন চুক্তির প্রমাণ দেখাতে হবে আগেই। এরই মধ্যে কার্যকর হয়েছে নতুন এই ওমরা নীতিমালা। এতে বলা হয়, ওমরা যাত্রীদের সেবা দানে যুক্ত সকল প্রতিষ্ঠান, স্থাপনা ও বিদেশি কর্মীদের জন্য সৌদি পর্যটন মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত হোটেলগুলোতে মুসল্লিদের আবাসন নিশ্চিত করা বাধ্যতামূলক। বলা হচ্ছে, ওমরা যাত্রায় মুসল্লিদের থাকার ব্যবস্থা ও নিরাপত্তায় সর্বোচ্চ সুযোগ সুবিধা আর সেবা নিশ্চিতে নীতি আরও কঠোর করেছে রিয়াদ। নতুন নীতিমালায় আবাসন জালিয়াতি রোধ এবং আবাসনের মান ও অতিরিক্ত ভিড় নিয়ে উদ্বেগ এড়াতে উদ্যোগ নিচ্ছে রিয়াদ। নিয়ম লঙ্ঘনে ভিসা পেতে বিলম্ব বা শাস্তিমূলক ব্যবস্থার মুখে পড়তে পারেন আবেদনকারীরা। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ওমরার চলতি মৌসুম শেষ হবে 2026 সালে হজের ঠিক আগেই। ইসলাম ধর্মের 5টি স্তম্ভের একটি হজ, যা পালন করা প্রত্যেক সামর্থ্যবান মুসলিমের জন্য জীবনে অন্তত একবার বাধ্যতামূলক। ধর্মীয় গুরুত্ব আর সময়ের দিক থেকে ছোট হজ হিসেবে পরিচিত ওমরাহ ব্যাপক তাৎপর্যপূর্ণ হলেও ওমরাহ পালন বাধ্যতামূলক নয়। প্রতি বছর আরবি বর্ষপঞ্জির শেষ মাস জিলহজে 8-12 তারিখ পর্যন্ত মক্কা, মুজদালিফা, মিনা ও আরাফাতে হজের বিভিন্ন আনুষ্ঠানিকতা পালন করেন ধর্মপ্রাণ মুসলিমরা। বিপরীতে ওমরাহ পালন করা যায় হজের সময়টুকু বাদ দিয়ে সারা বছর। নুসরাত কামাল, এখন বিশ্ব। এবার খেলার প্রসঙ্গ। বিভেদ ভুলে নারী দলকে গুছিয়ে নেয় কোচ পিটার বাটলারকে সন্তুষ্টির কথা জানিয়েছেন বাফুফের নারী উইংসের চেয়ারম্যান মাহফুজা আক্তার কিরণ। সাফ জয় করে এবার এশিয়াডে নজর তার, আর নজর সীমায় আছে এশিয়ান কাপের বাছাই পর্ব। ওয়াসিউল হক পান্ত জানাবেন বাকিটা। বাংলাদেশের ক্রীড়াঙ্গনে সাম্প্রতিক যে হাতে গোনা সাফল্য এসেছে তার অধিকাংশই নারী ফুটবলারদের হাত ধরেই।
সাফ চ্যাম্পিয়নশিপ থেকে শুরু করে বয়সভিত্তিক টুর্নামেন্ট, প্রতিটি ক্ষেত্রেই জয়িতারা রেখেছেন সাফল্যের ছাপ। যদিও চলতি বছরের শুরুতে দলে বেজেছিল ভাঙনের সুর, সেগুলো পাশ কাটিয়ে পিটার বাটলারের অধীনেই নিজেদের সেরা ছন্দেই ফিরেছে ঋতুপর্ণা সাগরিকারা। কোচকে নিয়ে তাই সন্তুষ্টি মেয়েদের অভিভাবকের কণ্ঠে। হি ইজ ভেরি গুড কোচ, কোনো নো ডাউট অ্যাবাউট ইট। তো সেটা সে আরেকবার প্রমাণ করে দিল যে সে ভালো কোচ। আমার ওর প্রতি বিশ্বাস আছে, কনফিডেন্স আছে। একাধিক সাফ জয়, সবশেষ জর্ডান সফরের র্যাঙ্কিংয়ে এগিয়ে থাকা স্বাগতিকদের ও ইন্দোনেশিয়াকে রুখে দিয়ে উন্নতির ছাপও রেখেছে খেলোয়াড়রা। এ ধারা অব্যাহত রেখে এশিয়াডে চোখ বাফুফের। এই সাউথ এশিয়ার গণ্ডিতেই অ্যাকচুয়ালি থাকতে চাচ্ছি না, আমরা নেক্সট লেভেলে যেতে চাই। নেক্সট লেভেলে যেতে হলে সবসময় আমি বলছি আপনাদেরকে যে আমাদেরকে অনেক বেশি স্ট্রং টিমের সাথে খেলতে হবে, ফ্রিকোয়েন্টলি অনেক বেশি ফিফা ফ্রেন্ডলি খেলতে হবে, বছরে অন্তত 5-6টা। পুরুষ ফুটবলে যখন প্রবাসী ফুটবলারের ঢল, সুযোগ আছে নারীদেরও, যদিও বিষয়টিকে ভিন্নভাবেই দেখছেন নারী উইং চেয়ারম্যান। প্রবাসী নারী ফুটবলার নিয়ে অবশ্যই আছে। আমরা আনিকা বলে একজন ফুটবলার আছে, ওর সাথে আমাকে ওইটা অ্যাকচুয়ালি কানেক্ট করেছিল জামাল ভুইয়া। যদি হয় আমরা অবশ্যই নিব ভালো ফুটবলার, বাট আমাদের ফোকাস অলওয়েজ আমার লোকাল ফুটবলারে। আমি আমার দেশকে ডেভেলপ করতে চাই। জুনের শেষ দিকে উইমেন্স এশিয়ান কাপের বাছাই খেলতে মিয়ানমারে যাবে বাংলাদেশ। সেখানে বাহরাইন, তুর্কমেনিস্তান ও স্বাগতিক মিয়ানমারের বিপক্ষে লড়বে মেয়েরা। ওয়াসিউল হক পান্থ, এখন, ঢাকা। শেষ করছি এখন বাণিজ্য, তবে তার আগে শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। নতুন করে চোখ রাঙাচ্ছে করোনা। সেপ্টেম্বরের শেষে মজুদ 31 লাখ টিকার মেয়াদ, ঝুঁকিপূর্ণদের ভ্যাকসিন নেওয়ার আহ্বান। কেবল নামেই মাদারীপুরের ডাসার উপজেলা, স্বাস্থ্য কমপ্লেক্স সহ নেই গুরুত্বপূর্ণ 16টি দপ্তর, সেবা পেতে চরম ভোগান্তি। তেহরান তেল আবিবে পাল্টাপাল্টি হামলা, শীর্ষ নেতা খামেনিকে হত্যার পরিকল্পনা ইসরায়েলের, সায় নেই যুক্তরাষ্ট্রের। বিভেদ ভুলে নারী দলকে গুছিয়ে নেয় কোচ পিটার বাটলারে সন্তুষ্ট বাফুফে। এবার এশিয়াডে নজর নারী ফুটবল দলের। এই ছিল এখন বাণিজ্যের আয়োজনে। এখন টেলিভিশন ওয়েবসাইটে দেখতে ভিজিট করুন www.এখন.tv। এছাড়া এখন টেলিভিশন ফেসবুকে দেখতে ভিজিট করুন facebook.com/tv.এখন এবং ইউটিউবে এখন টেলিভিশন দেখতে ভিজিট করুন youtube.com/c/এখন tv।